আসসালামু আলাইকুম। আমি শুক্রবারই একে হাই মাদ্রাসার ইতিহাস বিভাগের শিক্ষিকা বিটিয়ারা। আজ আমি তোমাদের এখানে পৌঁছে গেছি। তোমাদের নিজস্ব স্কুলের একটা চ্যানেল খোলা হয়েছে, সেই চ্যানেলে আমি পৌঁছে গেছি, কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। আমরা সবাই জানি যে এখন আমরা গৃহবন্দী। এই অবস্থায় যেমন তোমাদের বাড়িতে থাকতে ভালো লাগছে না, ঠিক সেরকম আমরাও নিরুপায়। পরিস্থিতি এতটাই সংকটজনক যে কবে যে আবার সব স্বাভাবিক হবে তা আমরা কেউ জানি না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, সব রকম পরিস্থিতিকে মোকাবেলা করার মতো মানসিক জোর বা ক্ষমতা আমাদের আছে। তাই আমরা মুখোমুখি ক্লাস করতে না পারলেও তার বিকল্প হিসেবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা বাড়িতে বসেই পড়াশোনা করব যতদিন না স্কুল খুলবে, এবং আমরা এভাবেই প্রশ্ন উত্তর করতে থাকব। যদি বুঝতে না পারি তাহলে আমরা পরের ক্লাসে আবার জানাবো। যাই হোক, আজকে আমি বলবো, আমি পড়াতে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের কাছে। তোমাদেরকে একটা কথা বলি প্রথমেই, যে তোমাদের যেহেতু 11-এর পরীক্ষা সবগুলো হয়নি, তো তোমরা ভাবছো হয়তো যে 11-এর পরীক্ষাটা কমপ্লিট হোক তারপরে 12-এ পড়াশোনা করব, কিন্তু না, সরকার তোমাদের জন্য স্পেশাল পারমিশন দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমরা অলরেডি ক্লাস 12-এ উঠে গেছো। অতএব তোমরা 11-এর জন্য কিছু না করে তোমরা 12টাকে নিয়ে এগিয়ে যাও, ভাবনা চিন্তা করো। যদি কেউ বই কিনে না থাকো তাহলে সুযোগ পেলে কিনে নিতে পারো। যদি তাও না থাকে, সম্ভব না হয়, তাহলে তোমরা কারো কাছ থেকে জোগাড় করে নিতে পারো। কারণ আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। যাই হোক, যারা ভিডিওটা দেখছো বা যারা এই ক্লাসটা ফলো করছো, তারা বইটা খুলতে পারো, তোমাদের ইতিহাস বই, 12-এর ইতিহাস বই। সেখানে প্রথম অধ্যায়টা দেখো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অতীত স্মরণ। অতীত স্মরণ মানে বুঝতেই পারছি যে অতীতের বিভিন্ন জিনিসকে মনে করা বা স্মরণ করা। অ্যাকচুয়ালি আমাদের ইতিহাস বলতে তাই বোঝায়। অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে ধারাবাহিক বিবরণ, তাই হচ্ছে ইতিহাস। এই পড়ার সুবিধার জন্য আমরা ইতিহাসকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি, একটা লিখিত ইতিহাস, একটা অলিখিত ইতিহাস। লিখিত ইতিহাস তাকেই বলে যার একটা নিজস্ব সাল থাকবে, একটা তারিখ থাকবে, বিষয়বস্তু থাকবে এবং যাচাই করার তথ্য থাকবে, একজন লেখক থাকবে। এতগুলো নিয়ে হয় একটা পরিপূর্ণ ইতিহাস। কিন্তু এমন অনেক কাহিনী আছে যার না আছে কোনো সাল, না আছে কোনো তারিখ, না আছে কোনো ঐতিহাসিক ভিত্তি। এইগুলো শুধু মানব সমাজের মাধ্যমে বংশ পরম্পরাইভাবে পরবর্তী প্রজন্মে পৌঁছায়, যেগুলোকে আমরা বলছি জনশ্রুতি। এই জনশ্রুতি কথা থেকে বুঝতে পারছি, যেমন জন প্লাস শ্রুতি, অর্থাৎ জন মানে জনগণ, আর শ্রুতি অর্থাৎ শোনা, অর্থাৎ জনগণের কাছ থেকে আমরা যেগুলো শুনেছি সেগুলোকেই বলছি জনশ্রুতি। এগুলো যেহেতু কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, তাই এগুলো কাল্পনিক হতে পারে, কখনো কখনো অতিরঞ্জিত হতে পারে, আবার কখনো ভিত্তিহীনও হতে পারে। তবু আমরা এই সম্পর্কে জানব। যেমন উৎপত্তিগতভাবে জনশ্রুতির দুটো ধারা, একটা মানুষের না দেখা ঘটনার বিবরণ আর একটা মানুষের দেখা ঘটনার বিবরণ। মানুষের না দেখা ঘটনার বিবরণ কোনটা না, বলা হচ্ছে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেই সময়ে সমগ্র পৃথিবীর ভার একটা ক্ষুদ্র কচ্ছপের উপর দেওয়া হয়েছিল। অটোমেটিক্যালি এই সমগ্র পৃথিবীর ভার একটা সামান্য কচ্ছপ ধরে রাখতে পারেনি, সে সামান্য নড়াচড়া করে ওঠে, সেই সঙ্গে পৃথিবীটাও কেঁপে ওঠে, যেটা থেকে বলছে ভূমিকম্পের সৃষ্টি। আর একটা মানুষের দেখা ঘটনার বিবরণ, অর্থাৎ এটা কোনটা না, হয়তো কোনো একটা সময়ে জিনিসটা ঘটেছিল, সেই সময়কার মানুষ যারা ছিল তারা দেখেছে জিনিসটা, তাদের মুখ থেকে আমরা পরবর্তীকালে শুনে এসেছি। যেমন নবাব সিরাজদৌলার কাহিনী, মুর্শিদাবাদ তথা সমগ্র জেলার মানুষ এই কাহিনীর কথা জানে, এই ঘটনার কথা জানে, অর্থাৎ বংশ পরম্পরাকে আমরা শুনে এসেছি। এই গেল উৎপত্তিগত দিক, যার দুটো ধারা। এবার আসবো আমরা আসল পয়েন্টে, সেটা হচ্ছে
এই জনশ্রুতির বিভিন্ন ভাগ, এটাকে আমরা 5টা পর্যায়ে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে পৌরাণিক কাহিনী, যেটাকে বলছে মিথ। 2 নম্বর বলছে দেখো কিংবদন্তি, যেটাকে বলছে লেজেন্ড। 3 নম্বর লোককথা, ফোক টেলস। 4 নম্বর স্মৃতিকথা, মেমোরিজ। আর 5 নম্বর হচ্ছে ওরাল হিস্টোরি, অর্থাৎ মৌখিক ঐতিহ্য। এই 5টা হচ্ছে জনশ্রুতির 5টা পর্যায়। প্রথম বলছে দেখো মিথ। মিথ কি বা পৌরাণিক কাহিনী কি? এই পৌরাণিক শব্দটা এসছে পুরাণ থেকে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনার বিবরণ, যার বেশিরভাগটাই হচ্ছে ধর্মভিত্তিক এবং অলৌকিক। এতে কোনো ধারাবাহিক কালপঞ্জি থাকে না। যেমন বাইবেলের নোহার নৌকার কথা শুনেছ নিশ্চয়ই তোমরা। নোহার নৌকার গল্পটা হচ্ছে যে একবার সমগ্র পৃথিবীতে 40 দিন 40 রাত অনবরত বৃষ্টি হয়েছিল এবং তার ফলে সমগ্র পৃথিবী প্লাবিত হয়ে গেছিল। সেই সময়ে নোহা এবং সেই নৌকাতে 40 জোড়া প্রাণীকে নিয়ে সেই নৌকায় উঠে গেছিল। 40 দিন পর যখন বৃষ্টি থামলো, তখন সেই নৌকাটা গিয়ে একটা পাহাড়ে ধাক্কা খেল এবং সেখান থেকে আবার সমগ্র জীবজগতের সৃষ্টি হলো। যেমন হিন্দু পুরাণ কাহিনীতে আছে কি না, কালিদাসের গাছ কাটার কাহিনী। কালিদাস যে গাছের ডালটা কাটছে, সেই গাছের ডালেই বসে আছে। এই ধরনের যে ঘটনা, এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগটাই হচ্ছে দেবদেবী নির্ভর। অলৌকিক জগৎ সম্পর্কে মানুষ বিশ্বাস করে এবং কি করে না, সেই অলৌকিক জীবনটার সঙ্গে নিজেদের জীবনকে মিলিয়ে তারা নিজেদের জীবনকে একটা অর্থবহ করে তোলে। 2 নম্বর বলছে দেখো কিংবদন্তি। এখানে কি না, বিষয়বস্তুর সঙ্গে কল্পনা মিশিয়ে একটা জীবন্ত চরিত্রের সন্ধান পায়। এখানে খুব সামান্য পরিমাণে হলেও কিন্তু অতীতের বহু ঘটনার ঐতিহাসিক তথ্য সূত্র থাকে। যেমন রামচন্দ্র, আমরা জানি গোপাল ভাঁড়ের কথা জানি, শ্রীকৃষ্ণের কথা জানি, বিক্রমাদিত্যের কথা জানি, তাই তো। যেমন রামায়ণে হচ্ছে রামচন্দ্র হচ্ছে নায়ক। যেমন কোনো সিনেমা দেখি আমরা, সিনেমাতে নায়ক ছাড়া কোনো সিনেমা কি ভালো লাগে? ঠিক সেরকম রামায়ণে হচ্ছে নায়ক হচ্ছে রামচন্দ্র, মহাভারতে নায়ক হচ্ছে কি শ্রীকৃষ্ণ। তো এটা হচ্ছে একটা ব্যক্তি নির্ভর আর চরিত্র নির্ভর, কিন্তু এখানে বিষয়বস্তু থাকে। সেই বিষয়বস্তু প্রেম বিরহ হতে পারে, সেই বিষয়বস্তু বিবাহ সম্পর্কিত হতে পারে, যেগুলো হচ্ছে ইতিহাস নির্ভর। মানুষ কেন গ্রহণ করে না, এখান থেকে মানুষ একটা শিক্ষা নীতি কথা পায়, সেই জন্য মানুষ এগুলোকে গ্রহণ করছে। 3 নম্বর বলছে ফোক টেলস, লোক কথা। অর্থাৎ এখানে দুটো জিনিস থাকে, একটা মানুষের জীবন, তার সঙ্গে কল্পনা। এই মানুষের জীবন আর কল্পনা, এই দুটো মিশিয়ে যে গল্পকথা রচিত হয়, তাই হচ্ছে লোককথা। এখানে কিন্তু গল্পে কোনো লেখক নেই, বা লেখক থাকলেও কিন্তু আমরা সে সম্পর্কে জানতে পারি না। এর বেশিরভাগটাই হচ্ছে অতি প্রাকৃতিক চরিত্র, যেমন পরী, দৈত্য, দানব, রাক্ষস। একটা ছোট্ট উদাহরণ দিই, 7 ভাই চম্পা। নিশ্চয়ই তোমরা সিরিয়ালে দেখেছো, টিভিতে দেখেছো এবং গল্পতেও পড়েছো কীভাবে চম্পা তার 7 ভাইকে খুঁজে পেল, যে একটা অলৌকিক ঘটনার যে কাহিনী আছে। আলিবাবা 40 চোর, সেই চিচিং বন্ধের গল্প, সেই ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। এগুলো কি শিশুরা এগুলোকে খুব পছন্দ করে। এখানে কিন্তু কোনো ধর্মীয় বিষয় নেই, অলৌকিক বিষয়গুলো আছে, অতি প্রাকৃতিক চরিত্র, কিন্তু পুরোটাই কাল্পনিক। এটার মাধ্যমে কি করে না, শিশুদের যে কল্পনা শক্তি, সেই কল্পনা শক্তির বিকাশ ঘটায়। 3 নম্বর বলছে স্মৃতিকথা। স্মৃতি সততই মধুর। স্মৃতি মানে হচ্ছে স্মরণ, অর্থাৎ অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে যখন সেটা বিবরণ আকারে প্রকাশ করে, সেটাকেই বলছে স্মৃতিকথা। এখানে ঘটনার সত্যতা থাকে। কোনো একটা ঘটনা যখন মানুষের মনে দাগ কেটে যায় এবং সেটা যখন নিজস্ব অনুভূতির মাধ্যমে যখন বেরিয়ে আসে, সেটাই হচ্ছে স্মৃতিকথা। যেমন মান্নাদের স্মৃতিকথা হচ্ছে জীবনের জলসাঘর। দক্ষিণারঞ্জন বসুর হচ্ছে ছেড়ে আসা গ্রাম, অর্থাৎ যখন ভাগ হয়েছিল, যখন দেশ ভাগ হয়েছিল, সেই দেশ ভাগের সময় যখন নিজের দেশ ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে যখন তিনি চলে আসছেন, যখন সেই গ্রামের প্রতি তার যে অনুভূতি, ছোটোবেলা থেকে সেখানে বেড়ে ওঠা, বড় হওয়া, সেই সব ফেলে তিনি যখন
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবেশ, প্রকৃতিকে ছেড়ে যখন তিনি চলে আসছেন, সেই তার যে কষ্ট, সেই কষ্টটা তিনি এই ছেড়ে আসা গ্রামে তিনি লিপিবদ্ধ করে গেছেন। এটা একটা জ্বলন্ত উদাহরণ। পঞ্চম ধাপ যেটা, সেটা হচ্ছে ওরাল হিস্টোরি বা মৌখিক ঐতিহ্য। এটা এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য, মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে কি টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, অডিও রেকর্ডার। এই কিছুর মাধ্যমে না সাক্ষাৎকার, না একটা সাক্ষাৎকার করা হয়, হয়তো আমি সাক্ষাৎকারটা নিলাম অথবা আর কেউ গিয়ে নিয়ে এসছে। অতএব এখানে কিন্তু ঐতিহাসিক ঘটনার তথ্যটা সংগ্রহ করা হয়, কিন্তু পরবর্তীকালে এটা আমরা যান্ত্রিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখি। এখানে বেশিরভাগ কাদের কথা বলা হয়েছে? মানুষের যারা সমাজে যারা অবহেলিত মানুষ, নিম্নবর্গের মানুষ, যাদের কথা আমরা জানি না, তাদের কথা এখানে বেশি করে তুলে ধরা হয়। যেমন ক্ষুদিরাম বসুর যে ফাঁসি, সেই ফাঁসির ঘটনা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবো বা অডিওর মাধ্যমে শুনতে পাবো। তারপরে এই যে ভারত ভাগ যখন হয়েছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সে ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো আমরা যেমন দেখতে পাই। ইনফ্যাক্ট এই মৌখিক ঐতিহ্যটাকে কিন্তু 1997 খ্রিস্টাব্দে কানাডার সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে লিখিত ইতিহাসের মতো সমান গুরুত্ব দিয়েছে। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে পরবর্তী ক্লাসে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। এবং এই সঙ্গে বলে রাখি যে তোমরা বইটাকে ভালো করে পড়বে এবং যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবে। সবার শেষে একটাই কথা বলি, বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।